আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? 21শে নভেম্বর 2025 শুক্রবার মানেই মানুষের জন্য আরাম এবং বিশ্রামের দিন। তাই সেদিন বাংলাদেশের মানুষ নিজেদের ঘরে খুব শান্তভাবেই সময় কাটাচ্ছিলেন। কেউ নাস্তা করছিলেন, কেউ হয়তো চা খাচ্ছিলেন, আবার অনেকেই উইকেন্ড প্ল্যান করছিলেন। সকাল 10:38 সবকিছু তখনও একদম নর্মালি ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সবকিছু যেন একেবারেই থমকে যায়। মাটির নিচ থেকে একটা হালকা গর্জন, আর ঠিক তখনই 5.7 মাত্রার ভূমিকম্প। দীর্ঘদিন ধরেই দেশে বড় মাত্রার ভূমিকম্পের শঙ্কার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প ঢাকা সহ কাঁপল দেশের বিভিন্ন স্থান। ঢাকার আশপাশে একের পর এক কম্পন এবং কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো 21শে নভেম্বর সেই ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ আবারও কেঁপে উঠল। এবার একটা নয়, মোট তিনটা ভূমিকম্প। শক্তিশালী কম্পনে দুলছিল চারদিক। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যাচ্ছিল মানুষ। কিন্তু এই ভূমিকম্প শুধুমাত্র ভয়ের সৃষ্টি করেই থেমে থাকেনি, এর একটা ভয়াবহ মূল্য দিতে হয়েছে বাংলাদেশের মানুষকে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী, আর ঠিক সেইখানেই প্রাণ হারাতে হয় 5 জন মানুষকে। সারা দেশে প্রাণ হারায় সর্বমোট 10 জন মানুষ এবং 600 জনেরও বেশি মানুষ আহত হয়। এক মুহূর্তের কম্পন, কিন্তু এর ধাক্কা লেগেছে হাজারো পরিবারের মধ্যে। গত 1 দশকের মধ্যে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্প। পরদিন যে ভূমিকম্পগুলো হয় সেগুলোর মাত্রা ছিল 3.3, 4.3 এবং 3.7 মাত্রার কম্পন। 2 দিনে মোট 4টি ভূমিকম্প হয়, আর প্রত্যেকটারই উৎপত্তিস্থল ছিল ঢাকার খুব কাছাকাছি। বলা হয় এর একটি ভূমিকম্পর উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এরিয়াতে। এখন সকলের মনে একটাই প্রশ্ন, এই ভূমিকম্পটা কি আসলে ছোটখাটো কোনো ভূমিকম্প ছিল, নাকি বড় কোনো ভূমিকম্পের আগাম বার্তা ছিল এটা? এখন শুধুমাত্র ভূমিকম্পের কথা বললেই চলবে না। বিশেষজ্ঞরা বাংলাদেশকে বছরের পর বছর ধরে ওয়ার্নিং করে আসছে যে বাংলাদেশে একটা বড় কোনো ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, গঙ্গা এবং বঙ্গোপসাগরের অববাহিকায় লুকিয়ে আছে এক গোপন শক্তি, যা বাংলাদেশের 9 মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। এছাড়াও গবেষকরা আরও বলেছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে প্রায় 20টিরও বেশি ছোট বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তথ্যটি শেয়ার করেছেন বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এখানে মিলিত হয়েছে ভারত, ইউরেশিয়া এবং বার্মা, মোট 3টি বড় টেকটনিক প্লেট। বিশেষজ্ঞরা জানান, যদি ভারতীয় প্লেট উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকে এবং ইউরেশীয় প্লেটের সাথে সংঘর্ষ ঘটায়, তাহলে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ হিসেবে মারাত্মক ঝুঁকিতে পড়বে। এক কথায় এটা শুধুমাত্র সতর্কতা নয়, এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কত বড় ভূমিকম্পের মুখোমুখি হতে পারি। এখন আমাদের অনেকেরই মনে প্রশ্ন আসে যে ভূমিকম্প আসলে কেন হয়। এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে টেকটনিক প্লেটটা আসলে কি। টেকটনিক প্লেট সহজ ভাষায় বললে পৃথিবীর বাইরের লেয়ারের অংশ, আর মূলত এই অংশে আমরা বসবাস করি। এটি মূলত ক্রাস্ট এবং আপার পার্ট দিয়ে তৈরি, আর পৃথিবীর নিচে থাকা গরম লাভার কারণে প্লেটগুলো এক স্থান থেকে অন্য স্থানে ধীরে ধীরে সরতে থাকে। আর এই চলাফেরার কারণে মূলত আমাদের পৃথিবী কিন্তু একেবারে স্থির থাকে না। প্রতিটি প্লেটই প্রতি বছর ধীরে ধীরে তার অবস্থান পরিবর্তন করে। কিন্তু এই প্লেটগুলো যখনই একে অপরের সাথে ধাক্কা খায়, আর ঠিক তখনই শুরু হয় ভূমিকম্প। এই প্লেটগুলো একে অপরের থেকে সরে যাওয়ার জন্য টোটাল 3টা উপায় অবলম্বন করে। প্রথমটি হলো কনভার্জেন্ট বাউন্ডারিজ, যেখানে একটি প্লেট অন্যটির নিচে ঢুকে যায়। দ্বিতীয়টি হলো ডাইভার্জেন্ট বাউন্ডারিজ, যেখানে একটি প্লেট অপর প্লেটের থেকে দূরে সরে যায়। এবং তৃতীয়টি হলো ট্রান্সফার বাউন্ডারিজ, যেখানে 2 প্লেট একে অপরের সাইড বাই সাইড চলতে থাকে। এই 3টির মধ্যে কনভার্জেন্ট এবং ট্রান্সফার বাউন্ডারিজ সবচেয়ে বেশি ভূমিকম্প সৃষ্টি করে। যখন কনভার্জেন্ট বাউন্ডারিজ ঘটে তখন তৈরি হয় সাবডাকশন জোন। আমরা অনেকে হয়তো মারিয়ানা ট্রেঞ্চের নাম শুনেছি, পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা। এটিও একটি কনভার্জেন্ট বাউন্ডারিজের উদাহরণ। অর্থাৎ প্লেটের এই চলাচল এবং সংঘর্ষের কারণে পৃথিবী কম্পন অনুভব করে, আর সেটাই আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি। এখন চিন্তার বিষয় হলো, আমাদের এখানে বড় কোনো প্লেট না থাকলেও আমরা আরো বেশি ঝুঁকিতে কেন? কারণ আমাদের দেশ মূলত মার্চ পলিমাটি এবং ফল্ট লাইন
মন্টেন্সের উপরে তৈরি। যখন টেকটনিক প্লেটের উপর থেকে আসা কম্পন আমাদের এলাকায় পৌঁছায় তখন পলিমাটি তা শোষণ করতে পারে না, বরং কম্পনকে ঢেউয়ের মতো ছড়িয়ে দেয়। আর এই কারণেই আমাদের দেশ ভূমিকম্পের জন্য প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সংক্ষেপে টেকটনিক প্লেটের এই চলাফেরা, তাদের সংঘর্ষ এবং আমাদের দেশের মাটির ধরন, এই সবগুলো একসাথে মিশে তৈরি করে এমন এক পরিস্থিতি যেখানে এক ছোট ভূমিকম্প বড় ধরনের ধ্বংসলীলা ঘটাতে পারে। অতএব শুধুমাত্র ইতিহাস বা ভবিষ্যৎ নয়, আমাদের বোঝা দরকার এর বৈজ্ঞানিক কারণগুলো। কারণ বুঝলে আমরা আমাদের শহর, ভবন এবং জীবনকে আরো নিরাপদভাবে প্রস্তুত করতে পারবো। চলুন জানা যাক বাংলাদেশের ভূমি কিভাবে গঠন হয়েছিল আর যে কারণে আমরা সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছি। ভূমি বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশ গড়ে উঠেছে আজ থেকে প্রায় 4 কোটি বছর আগে। প্রথমে প্রায় 4.5 কোটি বছর আগে বাংলাদেশের তারসিয়া যুগের স্বপনসমূহ গঠন শুরু হয়। সে সময় পুরো বাংলাদেশ ছিল সমুদ্রের তলদেশে, শুধুমাত্র পার্বত্য অঞ্চল এবং সিলেটের কিছু পাহাড় বাদে। এরপর দাঁড়িয়ে যুগে চট্টগ্রাম এবং সিলেটের পাহাড় সমূহের গঠন সম্পন্ন হয় আজ থেকে প্রায় 25 লক্ষ বছর আগে। তারপর আসে বড় যুগ, যেখানে বাংলাদেশ আস্তে আস্তে এখনকার অবস্থানে আছে। এই পুরো প্রক্রিয়ায় সময় লেগেছিল প্রায় 10,000 বছর। শেষে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর অববাহিকার পলিমাটি জমে এবং আমাদের বাংলাদেশের আজকের রূপ তৈরি হয়। এর মানে বাংলাদেশের বয়স মাত্র 10,000 বছর। এখন আসি মূল ঝুঁকির দিকে। বাংলাদেশের অধিকাংশ জমি 22 কিলোমিটার পলিমাটির উপরে দাঁড়িয়ে আছে, আর এই পলিমাটির সবচেয়ে বড় সমস্যা হলো তা ভূমিকম্প শোষণ করতে পারে না, বরং কম্পনকে ঢেউয়ের মতো ছড়িয়ে দেয়, যার ফলে ভূমিকম্পের প্রভাব অনেক বেশি দেখা যায় এবং ধ্বংসের পরিমাণ অনেক বেড়ে যায়। এক কথায় আমাদের দেশ প্রাকৃতিকভাবে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। বাংলাদেশের ইতিহাসে এর আগেও অনেক বড় মাত্রার ভূমিকম্প হয়েছে, যেমন ধরুন মানিকগঞ্জের ভূমিকম্প। 6 জুন 1985 সালে মানিকগঞ্জের কিছু মানুষ বুঝতেই পারেনি যে তাদের এখানে 6 মাত্রার ভূমিকম্প হয়েছিল। মাত্র ছোট মনে হলো তখনকার মানুষের জন্য এটা একটা দুঃস্বপ্ন ছিল। গবেষকরা আজ বলেন এই ভূমিকম্পের উৎপত্তি স্থান ছিল ডাউকি ফল্টের খুব কাছাকাছি। সেই সময় আমাদের অঞ্চলটা কতটা ভয়ঙ্কর সক্রিয় ছিল তার একটা প্রমাণ এটা। কিন্তু শুধুমাত্র 1885 সাল না, বাংলাদেশের ইতিহাসে এর চেয়েও বড় ভূমিকম্প রয়েছে। এর জন্য আমাদেরকে ফিরে যেতে হবে 1762 সালে। তখন মধুপুর এবং ডাউকি ফল্টের মাঝামাঝি অঞ্চলে একটা 8.8 মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প হয়। এই ভূমিকম্পটাকে আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প বলে ধারণা করা হয়, কারণ এই ভূমিকম্পের ফলেই যমুনা নদী তৈরি হয় এবং ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে একটা ভূমিকম্প কতটা শক্তিশালী, একটা পুরো ভূখণ্ডের আকৃতি বদলে দিতে পারে এটা। আজকের দিনে বিজ্ঞানীরা আমাদেরকে ইতিহাস নিয়ে এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক করতে চাচ্ছেন। 2024 সালের 1 জুন রাজুকের একটি সেমিনারে কিছু তথ্য উল্লেখ করা হয়। এই সেমিনারে বলা হয়েছিল যদি মধুপুর ফল্টে আবারও 6.9 মাত্রার ভূমিকম্প আসে তাহলে ঢাকার 40 থেকে 65% ভবনই ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আমাদের শহরগুলো যে কতটা ঝুঁকিতে আছে তা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আসলে এই বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা করার জন্য প্রস্তুত? 1762 থেকে 1885 আজকের দিন পর্যন্ত ইতিহাস একটাই বার্তা দিচ্ছে, আমাদের ভূখণ্ড সক্রিয় এবং বিপদ খুব একটা দূরে নেই আমাদের থেকে। শুধুমাত্র ইতিহাস জানলেই হবে না, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এখন চলুন পুরো পৃথিবীর ব্যাপারটা জানা যায়। 21 নভেম্বর পুরো পৃথিবীতে প্রায় 97টি ভূমিকম্প হয়েছিল, আর এই তথ্যটি সরবরাহ করেছিল জনপ্রিয় ওয়েবসাইট আর্থকুইক ট্র্যাকার। আর শুধুমাত্র এতটুকুই না, গত এক সপ্তাহে প্রায় 860টি এবং পুরো মাসে প্রায় 3527টি ভূমিকম্প হয়েছিল পুরো পৃথিবীতে। অর্থাৎ পৃথিবীর মতো প্রতিদিনই নড়াচড়া করছে। পৃথিবীর সবচেয়ে বেশি যেই দেশটাতে ভূমিকম্প হয় সেই দেশটা হলো আইসল্যান্ড। এই দেশটি আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বীয় ক্রিয়ার জন্য অনেক বিখ্যাত। 2023 সালে একদিনে মানে 24 ঘন্টায় 1000-এরও বেশি ভূমিকম্প হয়েছিল আইসল্যান্ডে, যার মানে পৃথিবীর এই দেশটা প্রতিদিনই যেন কম্পনের উপরেই থাকে, যা আমাদেরকে শেখায় ভূমিকম্প কোনো আশ্চর্য হওয়ার জিনিস নয়, এটা একটা প্রাকৃতিক নিয়ম। আমাদের দেশে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবল দেশগুলো থেকে শিক্ষা নিতে পারি যে তারা ভূমিকম্প মোকাবেলার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছে। আর এই দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে জাপান। জাপানের অবস্থান টোটাল 4টা টেকটনিক প্লেটের উপর: নর্থ আমেরিকান প্লেট, ইউরেশিয়ান প্লেট, ফিলিপিনো প্লেট এবং প্যাসিফিক প্লেট। এখানে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি, তাই তারা এত বছরের অভিজ্ঞতা থেকে অনেকভাবেই নিজেদেরকে রক্ষা করেছে। জাপানের বিল্ডিংগুলো তৈরি করার আগে তাদেরকে অবশ্যই আর্থকুইক স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। তাদের মোট 3টি স্ট্যান্ডার্ড রয়েছে। তাইশিন স্ট্যান্ডার্ড মিনিমাম থিকনেসের নিয়ম দেয়, বিল্ডিং এর পিলার ও দেওয়ালগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে ভূমিকম্প সহ্য করতে পারে। সেইশিন স্ট্যান্ডার্ড প্রধানত উচ্চ বিল্ডিং এর জন্য এই নিয়ম।
বিল্ডিংগুলোর নিচে রাবারের মতো কিছু বসানো হয় যাতে করে বিল্ডিংগুলো ভূমিকম্পের শক্তিকে অ্যাবজর্ব করতে পারে, যেমনটা বাংলাদেশের মেট্রো রেলের পিলারের উপর ব্যবহার করা হয়েছে এবং যেটা খুলে কিছুদিন আগে একজন মানুষ মারাও গিয়েছে। এবং তৃতীয় স্ট্যান্ডার্ডটা হচ্ছে মেনশন স্ট্যান্ডার্ড, সবচেয়ে স্ট্রিক্ট একটা স্ট্যান্ডার্ড। পুরো বিল্ডিংকে নিচের লেয়ার থেকে আলাদা রাখা হয়, নিচের লেয়ারে রাবার কোটিং এবং বল জাতীয় উপাদান ব্যবহার করা হয়, ফলে ভূমিকম্পের কম্পন ভূমিতে লড়তে থাকে কিন্তু বিল্ডিং স্থিতিশীল থাকে। যদি উদাহরণ হিসেবে দেখেন তাহলে টোকিওর আইকনিক বিল্ডিং স্কাই ট্রিকে দেখতে পারেন। 2011 সালে জাপানের সবচেয়ে বড় ভূমিকম্পে এই বিল্ডিং এর তেমন বড় কোনো ক্ষতি হয়নি। এছাড়াও জাপানের মানুষদের প্রাথমিক শিক্ষা এবং ভূমিকম্প মোকাবেলা শেখানো হয়। তারা জানে কিভাবে সঠিক সময়ে নিরাপদ স্থানে স্থানান্তরিত হতে হবে এবং কিভাবে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশ যদি জাপানের এই শিক্ষাগুলো গ্রহণ করে এবং বিল্ডিং স্ট্রাকচার পলিসি এবং মানুষকে সচেতনভাবে শিক্ষা প্রদান করে, তাহলে আমরা এমন ভয়ঙ্কর প্রাকৃতিক বিপদ থেকে অনেকাংশেই রেহাই পেতে পারি। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।